আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেসামাল প্রেম। লেখনীতে জান্নাতুল নাইমা, পর্ব সংখ্যা 40। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে হৈমির। রুদ্র এসব কি লিখেছে, কেন লিখেছে সেই হিসেব কষতে ব্যস্ত সে। এলোমেলোভাবে শাড়ি পরেছে, এক হাতে শাড়ির কুচি জড়সড়ো করে ধরা, অন্য হাতে কাগজের লেখাগুলো বারবার করে পড়ছে। ড্যানমোহর এতগুলো টাকা সে কি করবে, এই প্রশ্নটাও মাথায় কিলবিল করছে। পরপর ৭ বার রুদ্র লেখাগুলো পড়ার পর একটা জায়গাতে আটকে গেল সে। যা কিছু হবে সব স্বাভাবিক। কোন হুঁশারি এটা? কি হবে? চিত্তচঞ্চল হয়ে উঠল তার। পেপারগুলো গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রাখলো, তারপর রুম থেকে বেরিয়ে পড়ল রুদ্রকে খুঁজতে। কয়েকবার হুচুট খেয়ে খেয়ে পৌঁছালো ড্রয়িং রুমে। সোফায় বেশ চিন্তিত ভঙ্গিতে বসে আছে রুদ্র। এত কি চিন্তা করছে সে? চিন্তারিত রুদ্রের পাশে গিয়ে আলগোছে বসলো হৈমি। কয়েক পল নিশ্চুপ থেকে সহসা বলল, আমার দেনমোহর চাই না। চমকে তাকালো রুদ্র। সে হুঁশে ফিরল। মাত্রই বন্ধু আবিরের সঙ্গে ফোন আলাপ করার সমাপ্তি দিয়েছে। শেয়ার করেছে নিজের সিদ্ধান্তর বিষয়ে। আবির তাকে সাপোর্ট করলে সতর্কবাণী দিয়েছে যেন হৈমিকে মানিয়ে নিয়ে সবটা হয়, নয়তো নয়। নয়তো হেতে বিপরীত হতে পারে। 18-র ঘরে পা দেয়নি হৈমি। মানসিকতাও বাচ্চাদের থেকেও কোনো অংশে কম নেই। তাই হুট করেই সব ধরনের কৃতিত্ব ফলানো উচিত নয়। অন্তত ফিজিক্যালি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তো সমঝোতা অনিবার্য। যে কথায় স্মরণ করেই চিন্তারিত দৃষ্টি তাকালো রুদ্র। হৈমি থতমত খেলো তার দৃষ্টি দেখে। শাড়ির আঁচল গুছিয়ে ভালোভাবে বসলো সে। রুদ্র বলল, এটাই নিয়ম, থাকুক নিয়ম। অত টাকা দিয়ে আমি কি করব? চাই না আমার, আমার কিচ্ছু চাই না। আমি শুধু আপনার বউ হয়ে থাকতে চাই। আমায় যে আমার যে বউ হয়ে থাকার অনেক শখ, সংসার করার অনেক স্বপ্ন। থাকো। থমকানো সুর রুদ্রর। হৈমি কেঁদে ফেলবে এমন করে বলল, তাহলে পাঠিয়ে দিচ্ছেন কেন? একেবারে নয়, তোমার পরীক্ষা পর্যন্ত ব্যাস। চোখ দুটো জল করে উঠল হৈমির। বলল, সত্যি? গম্ভীর উত্তর রুদ্র। হুম। হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠল হৈমি। ধপ করে দাঁড়িয়ে পড়ল সে। বলল, তাহলে এতক্ষণ কাঁদালেন কেন? কাঁদালেন? আপনি খুব খারাপ, আমি একেবারে চলে যাব। বলতে বলতে চলে যেতে উদ্যত হলো সেই। অমনি খপ করে হাতটা টেনে নিজের পাশে বসিয়ে দিল রুদ্র। বলল, এমন ছটফট করেন না করে স্থির হয়ে কিছুক্ষণ বসো। ঠান্ডা সুরে ধমকটা একদম বুকে গিয়ে বিঁধল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকিয়ে রইল হৈমি। রুদ্র তাকালো। সুগভীর সে দৃষ্টিজোড়া অদ্ভুত এক অসহায়ত্ব ফুটে উঠেছে আজ। কি বুঝলো কে জানে? আকস্মাৎ প্রশ্ন করে বসলো, কি হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেয়েছেন? মুখটা শুকনো লাগছে কেন এমন? দ্বিধায় ভুগছে রুদ্র। হৈমি প্রশ্নে কিছুটা স্বস্তি পেল। বলল, জীবনে প্রথমবার ভয় পাচ্ছি আমি। মুখ হা করে হৈমি বলল, ওরে বাবা, আপনি ভয়? ও এম জি, আমি তো বিশ্বাস করতে পারছি না। হায় হায়, এ কি দিন আসলো! আমার জামাইও ভয় পায়। শাট আপ! চমকায় হৈমি। বলল, নিজের ভয় পাচ্ছেন বলে আমাকে ভয় দেখাচ্ছেন? আচ্ছা শুনুন, আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে ভয় দেখিয়েছে? আমার আম্মু বা ভাইয়া? গম্ভীর মুখটা নিমেষেই হাস্যজ্জ্বল হয়ে উঠল। হাফ নিঃশ্বাস ছেড়ে বলল, সত্যি আমার কপালে জুটেছিল একটা। কপট রাগ দেখিয়ে হৈমি বলল, ঢং! মনে হয় সেদেশে জুটেছি। আপনিই তো জুটিয়েছেন। তো এটা বলুন যে সত্যি জুটিয়েছিলাম একটা। হতভম্ব হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল, তুমি কি একটু চুপ থাকবে? আমাকে কিছু বলতে দেবে নাকি থাপড়িয়ে কানের লতি লাল করে ফেলবো? কোনটা? আতকানো কণ্ঠে হৈমি বলল, বলুন বলুন, আমি শুনছি। হৈমি চুপ করার পর রুদ্র কয়েক পলক কি যেন ভাবল, তারপর পূর্ণ দৃষ্টিতে তাকায় হৈমির দিকে। আপাতমস্ত দেখিনি বলল, ভালো লাগছে শাড়িতে। খুশিতে হৈমির মুখটা গদগদ করতে লাগলো। রুদ্র পুনরায় বলল, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবে। ওখানে যাওয়ার পর মন পরিবর্তন হয়ে যাবে, তাই তো? আজ আমাকে ফেলে যেতে চোখে জল ফেলছো, কাল নিশ্চয়ই ওখানে ফিরতে ভুলে যাবে তখন। আমি খুব ইম্মেচিওর, তোমার দ্বারা একটা অসম্ভব কিছু নয়। তুমিও খুব ইম্মেচিওর, কিন্তু মাথায় রেখো আমার দ্বারা সব সম্ভব। আর আমি আমার বাবার মতো নই। হোমি কিছুটা রাগ হলো। এভাবে কেন বলছো রুদ্র? বিয়ের পর কি মানুষ বাপের বাড়ি যায় না? আর গেলেই কি মন পরিবর্তন হয়ে যায় নাকি? তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সে। চাহনিতে পাত্তা না দিয়ে রুদ্র বলল, আজ আমি তোমাকে পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করতে চাই। আশা করি তুমিও গ্রহণ করবে। মৃত্যুর আগ পর্যন্ত নিজের মনে এক রুদ্রই থাকবে। এই প্রতিজ্ঞাও করতে হবে। ঠিক যখন প্রতিজ্ঞাটা ভেঙে যাবে তখনই তোমাকে আমি প্রমাণ করে দেব আমি সত্যিই আমার বাবার মতো নই।
ঠান্ডা সুরের হুমকিগুলো শুনে হৈমির গলা শুকিয়ে গেল। ঢোক গিলে বলল, ভুল করার আগেই ভুলের শাস্তি দেবেন বলেছেন। রুদ্র মনে হলো সহসা হৈমি বুদ্ধিমতী হয়ে গেছে। বাঁকা হাসলো সে, বলল, গুড, বুঝতে পেরেছ কি বুঝিয়েছি। ভুল করার আগে নয়, শাস্তি ভুল করার পরেই দিব, শুধু জানিয়ে রাখলাম আর কি। হৈমি মুখটা চুপসে গেল, মাথা নিচু রেখে বসে রইল সে। রুদ্র কয়েক পলক নিশ্চুপ থাকলো, চিন্তা করলো সে কি অনেক বেশি রুড হয়ে বোঝালো। তাদের মধ্যে সমঝোতা হয়েছে তো? জিজ্ঞেস করলো, আমি কি বলেছি বুঝেছ? হৈমি তাকিয়ে রইল তার দিকে, কোনো উত্তর দিল না। তাই সেই বলল, মাহের যখন আমাকে জানালো তোমাকে নিয়ে যেতে চাই, আমি রাজি হইনি। পরবর্তীতে তোমার ভালোর কথা ভেবে রাজি হয়েছি। তাই গুটি কয়েকটা দিন কক্সবাজারে না কাটে তোমার সঙ্গে একান্তে এখানে কাটাতেই চাই। দুজনে একসঙ্গে বাঁচবো, ঘোরাঘুরি করার সময় অনেক পাবো, কিন্তু এই দুদিনের মতো গুরুত্বপূর্ণ সময় আর পাবো না। এ দুদিন এত গুরুত্বপূর্ণ কেন? এই উত্তর তুমি নিজে নিজেই পেয়ে যাবে। সূচনার মেজাজ বেশ ফুরফুরে, মাঝে মাঝে মুখ জুড়ে লজ্জার আভাসও পাওয়া যাচ্ছে। তার সেই ফুরফুরে মেজাজ আর লাজুকতাকে আরও বেশি উপভোগ করতে চাইল মাহের। তাই ধবধবে আরামদায়ক বিছানা থেকে এক প্রকার টেনে তুলল। গায়ের উপর থাকা সাদা রঙের শীত নিবারণ গাত্রাবরণ বিশেষ সরিয়ে বলল, পরে আরাম করবেন, আসুন আমার সঙ্গে। সূচনা লজ্জায় আড়ষ্ট হয়ে নেমে দাঁড়ালো। গায়ের উপর উল চাদরটা জড়িয়ে মাহিরের সঙ্গে এগিয়ে দাঁড়ায় বেলকনিতে। বেলকনির কাচের দেয়াল ভেদ করে দৃষ্টিজোড়া চলে গেল সমুদ্র পাড়ে। কৃত্রিম আলোতে যতটুকু দেখলো তাতে মুগ্ধ হয়ে গেল সে। বিস্মিত হয়ে চোখ ফেরালো মাহেরের প্রাণে। অধর কামড়ে হাসলো মাহের, ভ্রু নাচিয়ে শুধালো, আনন্দ ঘেরা চোখ দুটো ভীষণ সুন্দর আপনার। ইস, লজ্জায় মুখ ঘুরিয়ে নিল সে। সমুদ্রের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল সে। আনমনে জিজ্ঞেস করে ফেলল, কখন সকাল হবে? আলতো হাসলো মাহের। ধীরে ধীরে সূচনার পেছনে গিয়ে দাঁড়ালো, নিঃশব্দে জড়িয়ে ধরল স্ত্রীকে। চমকে গেল সূচনা, চোখ দুটো রুদ্ধ করে ধৈর্যরা চেপে ধরল সে। রাতের বেলা ঘরে বসে সমুদ্র দর্পণের পাশাপাশি প্রিয়জনের নরম আলিঙ্গন, বুকের ভেতরটা উতাল পাতাল শুরু করে দিল সূচনার। তৃপ্তি ভরে শ্বাস নিল সে, অস্পষ্ট স্বরে বলল, আমায় খুব ভালোবাসুন মাহের, আমি আপনার ভালোবাসার ধরনে পুরে ছারখার হতে চাই। নিঃশব্দে হাসলো মাহে। নিঃশব্দে সূচনার টপস বেদ করে শীতল হাত জোড়া ছুঁয়ে দিল সূচনার ধরে। কম্পিত শরীর আচমকায় সরে গেল সূচনা। তীব্র লজ্জায় পালাই পালাই করে একছোটে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাথা চুলকে মৃদু হাসতে হাসতে পর্দাগুলো মেলে দিল মাহের। এরপর সূচনার কাছে এসে কানে কানে বলল, আমি হানিমুনে এসেছি, লুকোচুরি খেলতে নয়। সহসা ঘুরে তাকে জড়িয়ে ধরল সূচনা, বলল, আজ আমরা গল্প করি প্লিজ। নিরাশ চিত্রে মাহির বলল, সে তো সবসময় করি, আজও করব। আজকে রাতটা আমায় দিন, কাল রাতটা আপনাকে দিব। ভ্রু উঁচু করে মাহির বলল, সিরিয়াসলি? লজ্জায় মুখ লোকায় সূচনা বলল, জানি না। রাতে 12টা ছুঁই ছুঁই। হৈমি বিছানায় চুপচাপ বসে। রুদ্র বেলকনিতে দাঁড়িয়ে কথা বলেছে আবিরের সঙ্গে। আজ বন্ধুর সাথে একটু বেশি কথা বলেছে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। সে কত কষ্ট করে শাড়ি পরলো, বিনিময়ে শুধু ভালো লাগছে, ব্যাস, কিছুই পেল না। কী সব প্যাঁচানো কথা বলল, মনে হলো অনেক কিছুই। সেসবের কিছুই তো ঘটল না। নিরাশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিল সে, কিন্তু শাড়ি পরে ঘুমানো কঠিন। সিদ্ধান্ত নিল সেলোয়ার কামিজ পরে ঘুমাবে। তাই ঝটপট কাবার্ড খুলে সেলোয়ার কামিজ বের করলো। ফোনে কথা শেষ করে রুদ্র রুমে ঢুকলো। হোমের মতিগতি বুঝতে পেরে বলল, এগুলো কি করবে? পরবো, ঘুম পাচ্ছে আমার, শাড়ি পরে ঘুমানো যায় না। ভ্রু কুঁচকে ফেলো রুদ্র, চল শক্ত করে বলল, তুমি চেঞ্জ করবে না রাখো এগুলো? কি আশ্চর্য, 100 বার চেঞ্জ করবো আমি। রুদ্র মেজাজ খারাপ হতে নিল, হলো না। সে ঠান্ডা মাথায় হুমির হাত থেকে কাপড়গুলো কেড়ে নিল, কাবারে সেগুলো ঠিকঠাকভাবে রেখে আচমকা কুলে টেনে নিল মেয়েটাকে। বলল, তুমি বোকা নাকি? বোকা হওয়ার ভান করো। এত করে বোঝাচ্ছি, বুঝছো না কেন? এবার কি সরাসরি খুলে বলতে হবে? আজ আমাদের ভাসর। শুনেছি হাজব্যান্ড বউদের একবার ইশারা করলে ওরা বোঝা যায়, আর তুমি মেয়ে ইতিহাস শুনেও বোঝো না। সহসা রুদ্রের এমন কথায় গা শিউরে উঠল হৈমির। লজ্জায় গায়ে গাল দুটো থমথম করছে। ফ্যাল করে তাকিয়ে থাকে রুদ্র। চোখ দুটো নির্নিমেষ বন্ধ করে ফেলল। খামচে ধরল রুদ্রের বুকের কাছে টি শার্ট। মিনমিন সুরে বলল, আমি একটু একটু বুঝেছিলাম, কিন্তু রুদ্র কিন্তু পরের অংশগুলো শুনতে নারাজ। হৈমি উত্তেজনায় আর বলতে পারল না। তার কেমন যেন লাগছে, মাথা ভনভন করছে, ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। শুধু
মৃদু মৃদু কাঁপছে হাত পা। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল, ধীর পায়ে বিছানার কাছে এগুতে এগুতে বলল, ভয় পেলে? চট করে তাকায় হৈমি। রুদ্র তার চোখে তাকিয়ে সে মাথা নেড়ে না সূচক বোঝালো, সত্যিই সে ভয় পাচ্ছে না, শুধু লজ্জা পাচ্ছে। কেমন লজ্জা? লজ্জা পেলেও লজ্জা অনুভব করার মতো লজ্জা। রুদ্র বাঁকা হাসলো, মৃদু স্বরে বলল, বাহ, খুব সাহসী। তাহলে আমি অযথাই ভয় পাচ্ছি, তাই না? আপনি ভয় পাচ্ছেন কেন? প্রশ্নটা শুনে থতমত খেল রুদ্র, কিন্তু বলল না কিছুই। নিঃশব্দে ওকে শুয়ে দিল শুধু। তারপর ধীরস্থিরে গিয়ে রুমের বাতি নিভিয়ে দিল। নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন রুমটা সাবধানতার অবলম্বন করে পৌঁছালো কাঙ্ক্ষিত মানুষটার কাছে। অনুভব করলো মানুষটার শরীরে তীব্র কম্পন, যা তার পুরো হৃদয়ের উষ্ণ উন্মাদনা জন্ম দিল। নিস্তব্ধ ঘন অন্ধকারে আচ্ছন্ন রুমটা যেন গুমুট ধরে রইল কয়েক পলক। এরপরে হঠাৎ সেই গুমুট ভেঙে গেল। দুজোড়া মানব মানবের উষ্ণ নিঃশ্বাসের মিলন ক্রিয়ার ঝঙ্কার তুলো রোম জোরে। মিলনের সূচনাতে যে সুখ, সেই অনুভূতি লুটুপুটি খাচ্ছিল হৈমি। সহসা সেই অনুভূতিতে যেন আধারে হাওয়ায় মিলে গেল। রুম ঝরে দূর খেল হৈমির কন্দনরত সুর। নখ দ্বারা একের পর আঁচড় কাটল রুদ্রের সারা পিঠ জোরে। এই প্রথমবার হৈমির দ্বারা সহত আঘাত পেয়েও রাগ হলো না তার, বরং তৃপ্তিটাই অনুভব করলো। সেই সঙ্গে ছটফট করা হৈমিকে কৃতজ্ঞতা স্বরূপ মোহনীয় স্বরে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই জান। থ্যাংক ইউ সো মাচ বউ। এরা পর্ব 41। পরপর 6বার হাঁচি দিয়ে বুক ব্যথা হচ্ছে হৈমির। 7বারের সময় কফির মগে হাতে রুমে ঢুকলো রুদ্র। ছাইরঙ্গা শর্ট প্যান্ট পরা সে, গায়ে ঝুলছে সাদা তোয়ালে। সদ্য স্নান করা উন্মুক্ত ভগকে উকিঝুঁকি দিচ্ছে কালচে লোমশগুলো। ধবধবে ফর্সা বুকে নিদারুণ এক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। কফির মগে শেষ দুটো চুমুক দিল ব্যস্ততার সঙ্গে। তারপর আধখাওয়া মগটা এগিয়ে দিল হৈমিকে। এরই মাঝে কয়েকবার কাশিও হয়েছে মেয়েটার, তাই সে বলল, এটাও নাও। ভোরবেলায় গোসল করাতে কিছুটা চটে আছে হৈমি। কতবার অনুরোধ করলো অন্তত 7টা-8টার দিক করুক, রুদ্র শোনেনি। এখন তার যে ঠান্ডা লেগে গেল, এজন্য দায়ী রুদ্রই। তার গায়ের সঙ্গে ভালোভাবে কম্বল জড়িয়ে মুখ ফিরিয়ে নিল সে। জড়সড়ো হয়ে বসে রইল আপন মনে। রুদ্র গিয়ে তার সামনে বসলো, কফি এগিয়ে দিয়ে বলল, নিতে বলেছি। এক পলক তাকে দৃষ্টি ফিরিয়ে নিল হৈমি। রুদ্র মুখের কাছে মগ নিয়ে বলল, হাত বের করতে হবে না, এভাবেই খেতে পারো। চট করে চোখ তুলে আবার দৃষ্টি নত করে ফেলল সে। রুদ্র বাঁকা হেসে ঠোঁটের সঙ্গে কফির মুখটা ছোঁয়ালো। খুব একটা এনার্জি না থাকায় অবাধ্যতা করল না হৈমি। চুপচাপ বাকি অর্ধেক কফিও খেলো সে। রুদ্র জিজ্ঞেস করলো, কেমন ফিল করছো, আর ইউ ওকে? উত্তর দিল না হৈমি। নিঃশব্দে হাঁটুতে থুতনি বর করে বসে রইল। রুদ্র টের পেল তার লজ্জা, অস্বস্তি, কিঞ্চিত অভিমান। চোখ পড়ল ভেজা চুলগুলোতেও, যা তার ধবধবে ফর্সা বিছানার কম্বল অনেকটাই ভিজিয়ে দিয়েছে। তাই নিজেই গলায় থাকা তোয়ালেটা এগিয়ে দিয়ে বলল, চুলের পানি বিছানা বিচ্ছে, চুলগুলো ভালোভাবে মুছে নাও। সাড়া দিল না হৈমি, যেন সে শুনতেই পায়নি কিছু। রুদ্র আশ্চর্য হয়ে বসে রইল। এটা তো বিপদ ঘটল, এই মেয়ে কথা বলে না কেন? তৎক্ষণাৎ সে মনে করার চেষ্টা করলো সে কখন কথা বলেছিল হৈমি, আর কি কথা বলেছিল। তার মন মস্তিষ্কে দুটো চলে এলো গভীর রাতে নিবিড় আলিঙ্গনের মুহূর্তগুলোতে। সেই মুহূর্তে হৈমিক কথায় বাধায় এক বিন্দু গুরুত্ব দেয়নি। সত্যি বলতে দিতে পারেনি। সমুদ্রের উত্তাল ঢেউকে আচমকা থামিয়ে দিতে পারেনি। ওই ছোট্ট নরম দেহের মাঝে খুঁজে নিয়েছিল তার পুরুষসত্তার সমস্ত সুখ। ব্যাপরাও হয়ে গিয়েছিল সে তাদের দুজনার বৈবাহিক সম্পর্কের পরিপূর্ণ রূপ দিতে। বেসামাল হয়ে উঠেছিল সেই ঘনীভূত মুহূর্তটায়। শরীর জোড়া কেবল চলছিল উত্তাল প্রেম। সেই প্রেমের উত্তাপে পুড়তে পুড়তে অসহনীয় হয়ে উঠেছিল মেয়েটা। বেসামাল তাকে সামলাতে গিয়েও নিজেও হয়ে পড়েছিল পুরোদস্তর বেসামাল। রুদ্র শ্বাস ছাড়ল। নিজ উদ্যোগে হৈমির চুলগুলো তোয়ালে পেঁচিয়ে দিল, বলল, ঠিকঠাকভাবে মুছে নাও। ঋতুকে আসতে নিষেধ করে দিয়েছে আজ, ওর আসার প্রয়োজন নেই। তোমাকেও কিছু করতে হবে না। সাদা ভাত ডিম পোচ দিয়ে সকালটা মানিয়ে নিই। দুপুরবেলা বাইরে থেকে খাবার আনবো। খাওয়ার একদম রুচি নেই হৈমির। তবুও রুদ্রের জন্য সাদা ডিম ভাত পোচ করা ডিম খেয়ে ভেবে উঠতে উদ্যত হলো সে। রুদ্র তার শরীরের কন্ডিশন টের পেয়ে বাধা দিল। রুক্ষতা বর্জন করে স্বাভাবিক স্বরে বলল, তোমাকে কিছু করতে হবে না, আজকের জন্য আমি ম্যানেজ করে নিতে পারবো। 7টার মধ্যে ভাত ডিম পোচ নিয়ে রুমে হাজির হলো রুদ্র। হৈমি বলল, হাতটা ধুয়ে এসো, এখানে বসেই খাবো। কথা মতো হৈমি ধীরস্থিরে উঠে দাঁড়ায়। শরীর একদম বল নেই তার। হঠাৎই কেন যেন
ভীষণ কান্না পাচ্ছে, খুব কষ্টে কান্নার সংবরণ করলো সে। পরনে তার লেডিস টি শার্ট আর প্লাজো। রুদ্র একবার তাকিয়ে দেখলো তাকে, সম্মুখে এই পিচ্ছি মেয়েটা তার বউ। গতরাতে এইটুকুনি পিচ্ছির সঙ্গে বাসর সেরে ফেলেছে। মনে মনে হাসলো সে, ভাবলো পিচ্ছিটাকে এবার বড় করতে হবে, আতপাগলটাকে, বউটাকে এবার মানুষ বানাতে হবে। শুধু একটাই প্রার্থনা, তার মাথাটা যেন ঠান্ডা থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, সকল দুঃস্বপ্ন যেন দুঃস্বপ্নই হয়ে ধরা দেয়। দুজনের আজ একসঙ্গে এক প্লেটে খাবার খেলো। সে শুনেছে এতে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ে, সম্পর্কের গভীরতা সৃষ্টি হয়, সম্পর্ক মজবুত হয়। খাওয়া শেষে রুদ্র দুটো টেবিলের সামনে ধরে গ্লাসটা এগিয়ে দিল হৈমি। চুল আঁচড়ে ছিল হৈমি। সে জানতো এমন একটা পরিস্থিতি তার আসবেই, তবুও অবুঝের মতো তাকিয়ে রইল। রুদ্র বলল, এটা একটা ব্যথার আরেকটা, বাকিটা বলতে পারলো না। হৈমি ঠিকই এবার কথা বলল, এটা বার্থ কন্ট্রোল ট্যাবলেট, তাই তো? রুদ্র বুকের অস্বস্তি তীর বিঁধে বিঁধল, চোখ মুখ ধীর করে উত্তর দিল, হ্যাঁ। সরি, আমি একটা ওষুধও খাবো না, প্রয়োজন নেই, একদম ঠিক আছে আমি। রুদ্র মনে হলো হৈমি আচমকায় অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে। তার কথা মুখভঙ্গি যেটা তীব্রভাবে মনে করিয়ে দিল তাকে। সে ধীর স্বরে বলল, কথা না বাড়িয়ে ওষুধগুলো খাও। আপনি শর্ত বললেও আমি ভুলিনি, শর্ত আপনি ভেঙেছেন, আমিও ভাঙব। শক্ত জবাব হৈমির। সহসা রুদ্র অস্থির হয়ে উঠল, সামান্য ক্রোধে তার চোয়াল ধীর হলো। শক্ত চোখে তাকে পুনরায় ঠান্ডা মেজাজে বলল, হৈমি, আমার রাগিও না। হৈমি সরে গেল তার পাশ থেকে, গিয়ে বসলো ডিবানে। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আপনিও আমাকে রাগাবেন না। রুদ্র ঘন ঘন শ্বাস নিল, নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো প্রাণপণে। উঠে সে হৈমির পাশে বসলো, নমনীয় স্বরে বলল, বাচ্চামো করছো, আমার ভালো লাগছে না, প্লিজ আমার পাশ থেকে সরুন আপনি। আপনাকে এখন আর সহ্য হচ্ছে না। সহ্য করতে হবে না, শুধু এগুলো খাও। হাঁ করো দেখি। তরাত করে উঠে দাঁড়ায় হৈমি, সরে এসে বসলো বিছানায়, দোহাতে মাথা চেপে ধরলো। সে বলল, প্লিজ আমাকে, আমার সাথে এমন করবেন না। আশ্চর্য হয়ে উঠে এলো রুদ্র, সহসা ধমক দিয়ে বলল, এবার সত্যি ফাজলামি হচ্ছে কিন্তু। তাই হলে সারা রাত আপনি আমার সাথে ফাইজলামি করেছেন। অধৈর্য হয়ে পড়ল রুদ্র, মেঝেতে হাঁটু গেড়ে বসে গ্লাস রাখলো পাশে, হাত বাড়িয়ে হৈমির মুখের কাছে ওষুধগুলো নিল। জোরপূর্বক মুখে দেওয়ার চেষ্টা করায় হৈমি ছিটকে গেল, বলল, আমি ওষুধ খেতে পারি না, বমি হয় আমার, প্লিজ। রুদ্র গ্লাস সহ উঠে দাঁড়ালো, সাইড টেবিলে গ্লাস রেখে হৈমির কাছে এসে জোরপূর্বক মুখে ওষুধগুলো ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরলো। গ্লাস নিতে নিতে বলল, নড়বে না, এ কথা শোনো, নড়বে না তুমি। বলতে বলতে পানিটাও খাইয়ে দিল। দুর্ভাগ্যবশত একটা ট্যাবলেট পড়ে গেল বিছানায়, আরেকটা আচমকাই গিলে ফেলল হৈমি। রুদ্র খেয়াল করে দেখলো ব্যথার ট্যাবলেটটা পড়ে গেছে। স্বস্তি নিঃশ্বাস ফেলল সে, রাশভারী স্বরে বলল, সবসময় এত বেশি বোঝো কেন? আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি, ব্যাস, আর কিছু না। সহসা মুখ চেপে কেঁদে উঠল হৈমি, বলল, আপনি একটা সেলফিশ। রুদ্র বিছানা পরিষ্কার করে রুম থেকে বেরিয়ে গেল। তীব্র ক্রোধে এবার শব্দ করে কাঁদতে লাগলো হৈমি, চিৎকার করে বলল, জোর যার মুল্লুক তার, তাই না? আর এবার আমার কাছে আসলে আরেকবার আসবেন, খুন করে ফেলবো। চট করে দরজার বাইরে থেকে উকি দিল রুদ্র, অমায়িকভাবে হেসে বলল, জোর যার মুল্লুক সব সময় তারই হয় ডার্লিং, এই সত্যিটা মানতে শেখো। হু হু করে কেঁদে উঠল হৈমি, বলল, আপনি খুব খারাপ, আপনি আমাকে কখনো ভালোবাসতে পারেন না, কখনো না। এটা ভালোবাসাই না, আপনি আমাকে ভালোই বাসেন না। ভালোবাসা বিকৃতি করার জিনিস নয়, ভালোবাসা হচ্ছে অনুভূতি, যা একদিনে অনুভব করা যায় না, বছরের পর বছর যাবে, ধীরে ধীরে বুঝতে পারবেন কোনটাকে ভালোবাসা বলে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রুদ্র, দরজা লক করে কিছুক্ষণের জন্য বেরিয়ে গেল সে। হৈমি কাঁদতে থাকলো, বারবার বলতে লাগলো, আপনি খুবই স্বার্থপর, নিজের বেলা সব সময় 16 আনা উসুল করেন, আর আমার বেলায় 2 আনাও রাখেন না।